অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা। আপনার এবং স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আছেন আরও সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। স্বাগতম আপনাকে। আচ্ছা, আমি প্রথমে একটু মাহবুব কামাল ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে এই যে তেলের দাম, সরকার ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যে যুদ্ধ শুরু হলো, এই শুরুর পর থেকেই তেলের পাম্পে আমাদের দেশে একটি প্রভাব আমরা দেখতে পেলাম। যদিও সরকার বারবার বলছিল সরকার পক্ষ থেকে যে তেলের কোনো ক্রাইসিস নেই, এই ক্রাইসিসগুলো মানে মিডিয়ার তৈরি, এমনও অনেক বক্তব্য আমরা দেখেছি। তবু কিন্তু আমরা তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখেছি, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থেকে তেল পাচ্ছে না, এরকম বক্তব্য আমরা দেখেছি সংসদে। এবং স্বয়ং সংসদ সদস্য, বিরোধী দলীয় সংসদ সদস্য অভিযোগ করেছিলেন যে 12 ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পায়নি। যদি একটু বলতেন যে শেষ অবধি যে তেলের দাম বাড়ানো হলো, এর প্রভাব কি পড়তে পারে? না, প্রথমে আমি একটু আমার একটা ইলেকশনের আগের একটা টক শোর একটা কথা একটু রিপিট করি। সেটা হচ্ছে যে আমি এক টক শোতে বলছিলাম ইলেকশনের আগে, দেখেন যে কোনো একটা পক্ষ ওয়াক ওভার দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, ইলেকশন করেন না, ওয়াক ওভার দিলে হলো কি একটা পক্ষ জিতবে, মানে ন্যাচারালি তো ওয়াক ওভার হলে জিতবেই, এবং সেই সরকার রুল করতে পারবে না। আচ্ছা, রুল করতে পারবে না এবং একটা পর্যায়ে গিয়ে খুব দ্রুতই আনপপুলার হয়ে যাবে এবং তখন ওই সরকার থাকতে পারবে না। তখন যারা ওয়াক ওভার দিল তারা আবার ক্ষমতা নিবে, তখন পাবলিক কবে আচ্ছা আগের সরকারই তো পারে নাই, তাই না পারলে কি হয়েছে। আমি এরকম একটা দিছিলাম সাজেশন, মানে এটা হিউমার করে আর কি, সিরিয়াস কিছু না এটা। তো দেখেন ঠিকই হলো, মানে 2 মাস যেতে না যেতেই দেখেন কত ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমি সরকার গঠিত হওয়ার পর আমি বলছিলাম যে আমি এই সরকারকে কমপক্ষে 3 মাস হানিমুন পিরিয়ড দিতে চাই। 3 মাস কোনো সমালোচনা করব না, এটা নতুন সরকার, হ্যাঁ এটা করবো না। কিন্তু দেখেন এখন কিছু কিছু সমালোচনা করতেই হচ্ছে, মানে না করে তো আর উপায় নেই। কথাটা হচ্ছে যে এই যে কয়েকদিন যে শুনলাম যে তেলের কোনো ক্রাইসিস নাই, এইটা নাই সেটা নাই, মজুদ আছে, অমুক আছে, তমুক আছে, আজকেও বলেছেন, আজকেও জ্বালানি, তো এগুলো হাস্যকর না? তাহলে যদি ক্রাইসিস যদি না থাকে তাহলে দাম বাড়েন কি জন্য, তাই না? কন্ট্রাডিক্টরি তো এটা, না? আমার কথা হচ্ছে সত্যটা বলতে হবে। আমরা সত্যকে কেন হাইড করতেছি? সত্য বললে হয় কি এক ধরনের কনসেশন পাওয়া যায়, যে আচ্ছা ও তো স্বীকার করতেছে, হ্যাঁ, তখন ত্রুটিটা একটু মিনিমাইজড হয়ে যায়। কিন্তু আমরা করি কি, ব্যর্থতা তো আসেই, তখন আবার মিথ্যা বলে হয় কি দুইটা যোগ হয়ে গেলে একটা বড় জিনিস দাঁড়িয়ে যায়। আচ্ছা, তো এখন কি বলে যে দেখেন আমি চিন্তিত 2টা জিনিস নিয়ে, 2টা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত। একটা হচ্ছে ফার্নেস অয়েল আর একটা হচ্ছে ডিজেল। ইলেকট্রিসিটি তো আছেই, ওটা তো থাকবেই। সেটা হচ্ছে কী কারণে, ফার্নেস অয়েল না থাকলে ধরেন যে আপনার ইলেকট্রিসিটির একটা ব্যাপার আছে, হ্যাঁ, এবং যদি ফার্নেসের ক্রাইসিস অ্যাকিউট হয়, যদি আমি শুনছি যে 1 মাসের মতো মজুত আছে, তো এটার কন্টিনিউশন যদি না থাকে তাহলে তো কী হবে, ইলেকট্রিসিটির উপর আঘাত পড়বে। এবং ইলেকট্রিসিটির উপর আঘাত আসলে এটার যে কিউমুলেটিভ এফেক্ট কৃষিতে, ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু মারাত্মক। কৃষিতে সেচ একটা বড় ব্যাপার, এবং সেচের সাথে ইরি কাল্টিভেশনের একটা বড় সম্পর্ক আছে। এবং আপনি জানেন ইরি হচ্ছে আমাদের ফুড সিকিউরিটির একটা লায়ন শেয়ার তারা কন্ট্রিবিউট করে, এটা একটা যাবে। আচ্ছা, আবার ডিজেল যখন দাম বাড়ানো হলো, সেক্ষেত্রেও কিন্তু সেচের একটা বড় প্রবলেম হবে, কারণ সেচ তো আপনার ডিজেল দিয়েই চলে। তো ফলে ইলেকট্রিসিটি তো মানে এমনি তো আছে, পেট্রোলের দামও তো বাড়ানো হয়েছে ইত্যাদি। এই যে সড়ক পরিবহনের যে ক্ষেত্রটা, সেটাও তো বড় ধরনের একটা মানে ঝামেলার মধ্যে পড়বে। এখন এইটা কিভাবে মোকাবেলা করা যাবে, আমি হ্যাচকাটানে সরকারকে আমি দোষ দিতে চাই না, এটা গ্লোবাল ক্রাইসিস, এটা গ্লোবাল ক্রাইসিস। দ্য পয়েন্ট ইজ যে গ্লোবাল ক্রাইসিস যখন দেখা দেয় তখন ডোমেস্টিক পলিটিক্সটা, ডোমেস্টিক অবস্থাটা, ডোমেস্টিক ইকোনমি বলেন, সেইটা ওইটার সাথে রিলেট করে ওইটাকে মানে
সিস্টেমেটাইজ করতে হয়, রিঅ্যারেঞ্জ করতে হয়, হ্যাঁ, সেইটা কিন্তু আমরা দেখছি না। হ্যাঁ, গ্লোবাল ক্রাইসিসকে একটা অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে। না, কিন্তু সরকার তো বিভিন্ন জায়গায় যে অভিযান পরিচালনা করা, অনেক আমরা দেখলাম যে কৃত্রিমভাবে যে ক্রাইসিস তৈরি করার চেষ্টাটা তো হয়েছে। সরকার অভিযান চালিয়ে তেল উদ্ধার করছে, এরপরে সরকার সতর্ক করছে, নানাভাবে রেশনিং করলো, সরকারের চেষ্টা তো রয়েছে। আমরা যদি পাশাপাশি শুনেন, আমি তো একটু বিজ্ঞান মনস্ক লোক, আমি কার্যকরণ কখনো দেখি না, আমি রেজাল্ট দেখি। আচ্ছা, আপনি কি বললেন, কি করলেন, ইট লিটল ম্যাটার্স টু মি। হোয়াট ম্যাটার্স যে এইটার রেজাল্টটা কি। যেহেতু ওই যে ইংরেজিতে একটা কথা আছে যে এন্ড জাস্টিফাইজ মিনস, শেষটা ওই কি উপায়টাকে জাস্টিফাই করবে। শেষ যদি ভালো না হয় উপায়টা ঠিক ছিল না, শেষ যদি ভালো হয় সে উপায়টা যাই হোক না কেন ওইটা সঠিক আছে। শেষ ভালো যার সব ভালো তার। এখন আমরা তো জানি আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা, মানে কি বলে যে আকাশের তারা গুণে শেষ করা যায়, অসাধু ব্যবসায়ী গুণে শেষ করা যায় না। এত সিন্ডিকেট, এত হ্যাঁ, এই দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, দীর্ঘদিন ধরে সব সেক্টরে আপনার সিন্ডিকেট আছে। এই জায়গাটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আপনার কোনো পরামর্শ আছে কি সরকারকে? এইখানে শুনেন, কথাটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আপনি যে অভিযান করতেছেন, আপনার এই আছে কিনা, আপনার প্রিরিকুইজিট আছে কিনা, আপনি চিত্রটা জানেন কিনা। আপনি যখন চিত্রটা জানবেন তখন না আপনি পিন পয়েন্ট করবেন, তাই না? এই যে আপনার বড় বড় যুদ্ধে হিউম্যান ক্যাজুয়ালিটি কিভাবে অ্যাভয়েড করা হয়, এই যে কি বলে সামরিক স্থাপনেই তো আঘাত করা, হিউম্যান ক্যাজুয়ালিটি তো কোনো দেশ যুদ্ধের সময় করতে চায় না, তখন তারা কি করে, পিন পয়েন্ট করে ওই জাস্ট ওই সামরিক স্থাপনায় গিয়ে আঘাত করে যাতে হিউম্যান ক্যাজুয়ালিটি না হয়। তা আপনি যে পিন পয়েন্ট করবেন, আপনাকে তো পুরো চিত্রটা জানতে হবে। আধা খেসরা তারপরে নন এফিসিয়েন্ট লোকদের দিয়ে আপনি যদি কাজ করান, হ্যাঁ, তাহলে তো হবে না। এখন যেমন এই দুর্নীতিটা কে বেশি করতেছে? যানবাহনের চালকরা। ওরা, মানে আমরা একটা রিপোর্টও করছি এরকম, ওরা করে কি যে এইসব মানে ইয়ে থেকে তেল নিয়ে ওরা একটা গোপন জায়গায় রাখে, হ্যাঁ, গোপনে বিক্রি হয়ে যায়, এগুলি প্রকাশ্য কিছু না। তো ওই গোপন আস্থানাটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং শুধু আইডেন্টিফাই করলে হবে না, আপনি যে এইটার সাথে জড়িত, আপনাকে, আমি তো বলি এই সিন্ডিকেট ভাঙার জন্য একটা সাজেশন আমি দিতে চাই, সেটা হলো সামারি ট্রায়ালের ব্যবস্থা করেন, 3 দিনের ট্রায়াল, আচ্ছা, হ্যাঁ, বা 7 দিনের ট্রায়াল। আপনি তো বিনা বিচারে কাউকে কিছু করতে পারেন না, তাই না? বিনা বিচারে তো আপনি জেলে দিতে পারেন না। সামারি ট্রায়াল হোক, এটা লিগালি হোক, হ্যাঁ, যে একেবারে কুইক মানে উইটনেস এবং কুইক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, যেভাবে বিচার হয় কুইক, 3 দিনের মধ্যে বিচারের রায় শেষ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যেতে চাই। মাহবুব কামাল বলছিলেন, যদি আমি একটু বলতে চাই, আজকে সংসদে জ্বালানি মন্ত্রী তেলের দাম বাড়ানোর পরেও তিনি বলেছেন যে পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আমার প্রশ্ন হলো, যদি কৃত্রিম সংকট তৈরি করা হয়ে থাকে, সেই কৃত্রিমতা যারা করছে তাদেরকে ধরা এবং এটি নিরসন করা সরকারের দায়িত্ব কিনা? যদি করতে না পারে, শেষ পর্যন্ত পাম্পের মালিকদের দাবি অনুযায়ী আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে, তারা দাবি করছিল তেলের দাম বাড়ানো হোক, সরকার সেই পথেই হাঁটলো, এটি সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচককে। আপনি শুরুতেও বলেছেন, মাহবাই বলেছে, যে সংকটটা মোকাবেলা করছে এটা একটা বৈশ্বিক সংকট, এবং এই বৈশ্বিক সংকটটা আমার এখানে ম্যানেজমেন্টের ত্রুটির কারণে দুর্ভোগের মাত্রাটা বেড়েছে। আপনি যেটা রেফারেন্স হিসাবে দিলেন, জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু অনভিজ্ঞ লোক নন না, তিনি এর আগে প্রতিমন্ত্রী ছিলেন। হ্যাঁ, এর আগে প্রতিমন্ত্রী ছিলেন। সুতরাং তিনি যেটি বলেছেন, জাতীয় সংসদ এক ধরনের ফ্রি স্টাইলে কথা বলা যায়, আর ক্ষমতায় থাকলে তো আরো বলা যায়। তো তাকে জিজ্ঞেস করা যে এই কথাগুলো বলে আগের যে রেজিম, মানে আগের যে আওয়ামী লীগ সরকারের সময় যতবার বাড়ানো হয়েছে, এই ধরনের কথা বলা হয়েছে, আর আপনারা তো দিনের বেলা হেরিকেন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন, মিছিল করেছেন, তো সেই উত্তরটাই আপনারা এখনো দিচ্ছেন। সেই সময়ে যেভাবে মানুষকে বোকা মনে করে একটা যুক্তি হাজির করা হতো, এটা তো একই যুক্তি। আপনার অব্যবস্থাপনা, পাম্পে আপনি তেল দিচ্ছেন, তারা কোথায় বিক্রি করে দিচ্ছে, এটা তো আমি আপনার কাছে জিজ্ঞেস করব, আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন?
এটা ব্যবস্থাপনার দায়িত্ব তো আপনার। আমি কি এখন এইটার জন্য ওই কল্যাণ পার্টির কাছে চাইবো, জবাব চাইবো? আমি কি ওই যে লেবার পার্টির কাছে জবাব চাইবো? নো, আমি জবাব চাইবো আপনার কাছে, কারণ আপনি ম্যান্ডেট নিয়েছেন আমার কাছ থেকে, আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আপনি চেষ্টা করছেন সারাদিন আপনি ওই চটের বস্তার মধ্যে তেল রাখতে পারেন, এটাও একটা চেষ্টা। আবার সাগরের ভিতরে ঢুকে আপনি পানি সেচতে পারেন, এটাও একটা চেষ্টা। কিন্তু আপনার চেষ্টাটাই রিয়েল কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ছে কিনা, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যেটুকু দেখছি সরকারের জায়গা থেকে ইম্প্যাক্টটা পড়ছে না। কেন পড়ছে না? সমন্বিত কোনো ব্যবস্থাপনাটা নেই এখানে। কোথাও কোথাও আন্তরিক চেষ্টাটারও ঘাটতি আছে। এই ধরনের ব্যবস্থাপনা একজন পারে না। প্রধানমন্ত্রী চেষ্টা করলেন, বাকি যদি কেউ সহযোগিতা না করে তার পক্ষে সম্ভব না। অথবা যদি সহযোগিতার কথা আসে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, সংসদে বিরোধী দল রয়েছে, এরপরে নাগরিকেরও তো দায়িত্ব রয়েছে। এই যে প্রত্যেকটা জায়গা থেকে অসহযোগিতা করা, এইটাকে আপনি কিভাবে দেখবেন? আপনার রাজনীতিতে আপনার প্রতিপক্ষ কখনোই আপনাকে সহযোগিতা করে না। আচ্ছা, আমাদের সেই কালচার এখানে নেই। আচ্ছা, আপনার খেয়াল আছে নির্বাচনের আগে বিরোধী দল, এখন যারা জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, তারা কিন্তু বিএনপি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলেছিল যে নির্বাচনের পরে আমরা মিলেমিশে একটা সরকার গঠন করব। নির্বাচনে যখন তারা পরাজিত হলেন, সঙ্গে সঙ্গে বললেন যে আমরা এখানে কোনো ধরনের কোনো ঐক্যবদ্ধ কোনো সরকার গঠন করবো না। তার মানে কি? মানেটা হচ্ছে তারা বলেছে নাকি ওই বিরোধী, এখন যিনি বিরোধী দলীয় নেতা, তার ওই বক্তব্যের পরেই না বিএনপি কিন্তু এটি নাকচ করে দিয়েছিল? না, আবার প্রস্তাবটা তো তিনি দিয়েছিলেন, দেওয়ার পরে বিএনপি নাকচ করে দিয়েছিল। বিএনপি নাকচ করে দিয়েছিল। তার অর্থ হচ্ছে যে আপনি আপনার যে জায়গাটা, আপনি আপনার জায়গাটার থেকে যে সহযোগিতাটা, আপনি একসাথে সরকার গঠন করতে চেয়েছিলেন, কেন? আপনি কতগুলো সহযোগিতার জায়গা এগিয়ে নিয়ে যেতে চান। তো আপনি যখন অপোজিশনে আসবেন, আপনার ওই চেষ্টাটা তো থাকবে। এবং আপনি যে প্রথম প্রস্তাবটা দিয়েছিলেন, এটা বৃহত্তর জাতীয় স্বার্থে প্রস্তাবটা দিয়েছিলেন। তো সেই প্রস্তাবটা আপনি কন্টিনিউ করবেন কিনা? আমি বিরোধী দলের যে ভূমিকাটার কথা বলছি, মূল ভূমিকাটা সরকারের। বিরোধী দল তাকে সহযোগিতা করতে পারে সরকার যদি চায়। না, সহযোগিতা কয়েকভাবে হয়। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে অপোজিশনে থেকে তো আর সহযোগিতা করে না সাধারণত, বিরোধী কেন বলছি, বিরোধিতা করাই কাজ। কিন্তু এই বিরোধী দলও যদি প্রপার চাপ রাখতে পারে, অব্যাহত রাখতে পারে, যেমন সংসদে আমরা দেখছি জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, এটি গুরুত্বপূর্ণ, অবশ্যই আলোচনা হওয়া দরকার। একের পর এক এই বিষয়গুলো নিয়েই বাকবিতণ্ডা হচ্ছে, কিন্তু জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে আপনার ওই পয়েন্টের সাথে আমি একমত। জাতীয় সংসদে সরকারি দলের কতগুলো রেসপন্সিবিলিটি আছে, অপোজিশনের কতগুলো রেসপন্সিবিলিটি আছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো, সব কমিটি কিন্তু কমিটির প্রধান কিন্তু সরকারি দলের না, বিরোধী দল থেকেও যাচ্ছে। তার মানে হলো একটা পার্লামেন্ট চলবে সরকার এবং বিরোধী দলের মিলে। নাগরিক সমাজের পক্ষ থেকে এই জায়গাটায় খুব বেশি কোনো কিছু বলার সুযোগটা নেই, কারণ এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইস্যু। আচ্ছা, আপনি যতই চেষ্টা করেন, আপনি একটা মানববন্ধন করলেন, অমুক করলেন, তমুক করলেন, কি করে আপনি সমাধানটা করবেন? সরকারের হাতে সমাধানটা ছিল। কারণ আপনি কি পরিমাণ জ্বালানি আপনি পেট্রোল পাম্পগুলোতে দিচ্ছেন। ধরেন রমনা পেট্রোল পাম্প, ঢাকা শহরের একবারে প্রাচীন একটা পেট্রোল পাম্পের একটা, রমনা পার্কের কোনায়। আপনি ওই পেট্রোল পাম্পে কতটুকু জ্বালানি তাকে দিচ্ছেন? আপনি একটা ডাটাবেস করলেন, কারা এই জ্বালানিটা নিচ্ছে, কতটুকু নিচ্ছে। পরদিন যদি আপনার যদি সেন্ট্রাল কোঅর্ডিনেশনটা থাকে, পরদিন আপনি তথ্যটা রেখে দিচ্ছেন, কাকে কাকে কার কার কাছে কতটুকু বিক্রি করছেন, স্লিপটা থাকছে। আপনি ট্যাগ অফিসার নিয়োগ করেছেন, ট্যাগ অফিসার সারাদিন পরে সন্ধ্যাবেলা দিয়ে দেখবে যে আপনি মোটরসাইকেলে, এখানে 300 মোটরসাইকেল ছিল, আপনি 300 মোটরসাইকেলে কতটুকু তেল দিয়েছেন। আপনার এখানে 200 গাড়ি এসে দাঁড়িয়েছিল, 500 গাড়িতে কতটুকু তেল দিয়েছেন, জ্বালানি দিয়েছেন, কার কতটুকু জ্বালানি দরকার ছিল, কতটুকু এসেছে, কতটুকু গেছে, আপনি হিসাব করলে তো বেরিয়ে যায়। এইখানে মন্ত্রীরা যেটা বলছে যে একজন এসে আপনাকে বললো যে আমাকে 50 লিটার দিতে হবে, আপনি 50 লিটার চাইলেই দিয়ে দিবেন কেন? এবং তার কোনো তথ্য আছে কিনা? আমি শেষ করে দেবো এই জায়গাটায়। জ্বালানির সাথে কিন্তু বিএনপির জ্বলুনির একটা সম্পর্ক আছে, জ্বালানির সাথে জ্বলুনি। এই কারণে বলছি যে সমস্যাটা এটা গ্লোবাল সমস্যা, কিন্তু জ্বালানি ইস্যুতে বিএনপিকে বিভিন্ন সময়ে কতগুলো তার অভিজ্ঞতা ভালো না, তাকে সাফার করতে হয়েছে। বিএনপি মাত্র 2 মাস ক্ষমতা এসেছে, 2 মাসে সব সমস্যা সমাধান করে ফেলতে পারবে আমি সেটা বলছি না।
কিন্তু এর আগে যখন বিএনপি ক্ষমতায় বসেছে তখন তার সবথেকে বেশি বিব্রত হতে হয়েছে জ্বালানি ইস্যুতে। বিদ্যুৎ নিয়ে আপনার কানসার্টের কথা আপনার মনে আছে, আপনার এখানে শনির আখড়ায় পানি বিদ্যুতের যে আন্দোলন, বিএনপি যতগুলো জায়গায় বিপদে পড়েছে তার একটা শনির আখড়া, আর আপনার দিনাজপুরের ওই যে কোল মাইন, এইটা তো অর্থাৎ বড় বড় জায়গায় বিপর্যয়ের জায়গাটা এটা। হয়তো আপনি বলতে পারেন যে মাত্র 2 মাসে না, 2 মাসের মধ্যে সে অত বড় বিপর্যয়ের মধ্যে পড়বে না, তবে সে যদি এর ভেতর থেকে শিক্ষা গ্রহণ না করে, সতর্ক যদি না হয়, তার যে শক্তিটা আছে তার কোঅর্ডিনেশনটা যদি সে বিল্ড আপ না করে, তার ইনস্টিটিউশনগুলো যদি বিল্ড আপ না করে এবং মন্ত্রীরা যদি দায়িত্বহীন কথা বলে, বিপদ আছে। মাহবুব কামাল, যদি বলতেন, শরীফুজ্জামান শরীফ বলছিলেন যে সতর্কতার কথা, পূর্ব অভিজ্ঞতায় যে জায়গাগুলোতে বিএনপি বিপদে পড়েছে সেই জায়গাগুলোতেই আবার এখন বিপদের ঘনঘাটা। যদি বলি গতকালকে নতুন সরকার তাদের 2 মাস পূর্ণ হওয়াতে একটি তালিকা প্রকাশ করেছে যে 60টি বিষয়ে তারা 60 দিনে 60টি পদক্ষেপ গ্রহণ করেছে, সফল পদক্ষেপ। এর মধ্যে কিন্তু একটি ছিল যে তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, তারা উল্লেখ করেছে। তার কয়েক ঘন্টার মধ্যেই, তো 1-2 ঘন্টার মধ্যেই সম্ভবত তেলের দাম বাড়ানোর ঘোষণা আসলো। আপনি সব মিলে কিভাবে দেখছেন? আমি তো আগের টার্নে তো বললাম যে মানে সরকার যে বিএনপি যে মুহূর্তে সরকার গঠন করছে, দি টাইম ইটসেলফ ইজ এ নেগেটিভ পয়েন্ট। সময়টাই হচ্ছে নেতিবাচক। হ্যাঁ, এই সময়টা যেই ক্ষমতায় আসতো, দেখেন 17 বছরের যে এই আপনার যে অনিয়ম, অর্থনীতিতে যে অনিয়ম, যে লুটপাট ইত্যাদি, এইটা ধারাবাহিক হতে হতে 5ই আগস্টে এসে 5ই আগস্টের পরপর সেটা আরেকটা ইয়ে করছে, কি বলে যে গিয়ার নিয়ে এবং কিছু দুর্নীতি তো হয়েছে, অবশ্যই অনেক দুর্নীতি হচ্ছে, এবং মিসম্যানেজমেন্টের কারণে এন্টায়ার ইকোনমিটা ইজ এট এ স্টেক। হ্যাঁ, এই একটা অবস্থায় এরকম একটা নেগেটিভ সময়ে বিএনপি সরকার গঠন করছে। এইটা মানে আমি কী বলবো যে সময় কখনো কখনো এত বৈরী হয় যে আপনার শত যোগ্যতা থাকলেও আপনি সেটা ওভারকাম করতে পারবেন। সামনে কি পরিস্থিতি তৈরি হতে পারে দেখেন, ওইটা আমি আসতেছি। দেখেন, বাংলাদেশ ব্যাংক বলতেছে যে এইটা যদি কিছুদিন কন্টিনিউ করে তাহলে ইনফ্লেশনের রেট 12% ছাড়িয়ে যাবে। এটা আমার কথা না, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। তারপরে রিজার্ভ $24 বিলিয়ন নেমে যাবে, ঠিক আছে। তারপরে ধরেন যে সবচেয়ে বড় কথা দেখেন, এখানে সব দিক থেকে আপনার কি বলে যে গ্রাফটা সব দিক থেকে নেগেটিভ। হ্যাঁ, যেমন ধরেন রেমিটেন্স, না রেমিটেন্স আপনার এই যে যুদ্ধের প্রভাবে মিডল ইস্টের রেমিটেন্স প্রবাহে চাপ পড়বে। নো ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট নেই। আমি একটা টক শোতে কালকে বলতেছিলাম যে ইকোনমিক জোন যেগুলো করা হয়েছিল না, কোনো ইকোনমিক জোন এখন আর অ্যাক্টিভ না, কোনো কি বলে ইনভেস্টমেন্ট নাই, কোনো মানে এমনি স্থবির বসে আছে, কোনো অ্যাক্টিভিটি নেই। আচ্ছা, ইনভেস্টমেন্ট যদি না থাকে, রেমিটেন্সের প্রবাহের যদি চাপ তৈরি হয়, আমাদের এই কি বলে যে কারখানাগুলো যদি ইলেকট্রিসিটির অভাবে যদি ডিসফাংশনাল হয়ে যায়, কৃষিতে যদি সেচের অভাবে ডিসফাংশনাল হয়ে যায়, তাহলে কী অবস্থা তারা বুঝেন। মুখে তো বড় বড় বুলি আওড়ালে হবে না। আমাদের হয়েছে কি, আমরা ওই যে একটা আছে না যে গ্রামের প্রবাদ আর কি, যে ভূত তাড়ানো গান, যখনই কোনো সংকট হয় তখনই গলার আওয়াজটা বেড়ে যায়। কার্ল মার্কসের একটা কথা আছে যে বুর্জোয়া শ্রেণীর প্রচার যন্ত্রগুলো যখন গর্জে উঠবে ধরে নিতে হবে ওরা দুর্বল হয়ে গেছে। এখন এই যে প্রচার যন্ত্র গর্জে উঠে, কিছু না কোনো ব্যাপার না, হ্যাঁ, এই না, পরবর্তী দেখা যায় যে কিছু না, সেটা অনেক কিছু। এই যে দেখেন, আপনি বললেন যে কিছুক্ষণের মধ্যে আবার দামটা বেড়ে গেল, হ্যাঁ, তাই না? তো ফলে ওই কথাটা কি মানে থাকলো, আপনি যে আগে বললেন যে এটা কী মানে থাকলো। এবং দেখেন, এখন আমি একটা জিনিস খেয়াল করতেছি, এটা আমি এটা 2-1 জায়গায় বলছিও, যে এখন না সবাই হোমওয়ার্ক করে কথা বলে, বুঝছেন, বাসায় বসে চিন্তা করে কি বলা যায়, কি কথা বললে এটা পাবলিক খাবে, কি কথা বললে এটা ক্যাচি হবে, হ্যাঁ, শকিং ড্রেসের মতো আর কি, কী জামা পরলে মানুষ দৃষ্টি আকর্ষণ হবে, হ্যাঁ, তারপর মেয়েদের যে ওই যে কী কয় যে অর্নামেন্টসের যে শকিং, হ্যাঁ, একটা দুলটা বড় করে ফেললো, মানুষ ওইটা দূরের দিকে তাকা দিচ্ছে। হ্যাঁ, এখন এরকম হয়েছে পলিটিশিয়ানরা, তারা হোমওয়ার্ক করে ঠিক করে একটা কী ধরনের ক্যাচি মুখরোচক কথা বলা যায়, হ্যাঁ, বলে এগুলি বাজারে ছাড়ে,
এবং এটা দিয়ে পাবলিক মেতে থাকে, পরদিন ওই উত্তেজনা থেমে গিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়। আচ্ছা। হ্যাঁ, নতুন উত্তেজনা তৈরি হয়, এইভাবে উত্তেজনা নিরসন, নতুন উত্তেজনা, এইভাবে কিন্তু দেশটা চলতেছে। হ্যাঁ, একটা সুস্থির একটা স্টেবল সোসাইটি, হ্যাঁ, এইটা আমরা পাই নাই। এবং আমার তো প্রেডিকশন আছে যে একটা স্টেবল সোসাইটি পাইতে গেলে আমাদেরকে উইল হ্যাভ টু ওয়েট ফর মানে মিনিমাম হাফ এ সেঞ্চুরি। হ্যাঁ, এটা একটু মানে কনজারভেটিভ ওয়েতে বললে আরও কম হবে। যাই হোক, এখন এটা পাওয়া যাবে না, ধরেন ফর এক্সাম্পল যদি এই গত নির্বাচনে জামাত জিততো, তা জামাত একই সিচুয়েশনে পড়তো। কারণ আমাদের এটা অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেম, এটা কিন্তু নিছক পলিটিক্যাল না। পলিটিক্যাল প্রবলেম তো আছেই, পলিটিক্যাল প্রবলেমের সাথে যুক্ত হয়েছে কালচারাল প্রবলেমের সাথে যুক্ত হয়েছে অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেম, নৃতাত্ত্বিক সমস্যা। হ্যাঁ, ফলে সবটা মিলায়া একটা বড় ধরনের মানে ক্রাইসিস আছে আমাদের সোসাইটিতে। হ্যাঁ, এইটা ওভারকাম করার জন্য সেই ধরনের লিডার লাগবে। যেমন বঙ্গবন্ধু পারছিলেন, হি ইজ অনলি দ্য ম্যান যে 1000 বছরের বাঙালিকে কিছু সময়ের জন্য হলে ঐক্যবদ্ধ করতে পারছিলেন। হি ইজ দ্য অনলি ম্যান। হ্যাঁ, কিছু সময়ের জন্য, তাও কি ধরেন যে 69 থেকে ধরেন 71-এর বা 72-এর আর্লি পর্যন্ত ঐক্যবদ্ধ করছিলেন। আর তো কেউ পারে নাই এইভাবে ঐক্যবদ্ধ, সব সময় ডিভিশন ছিল। দেখবেন 72-এর বঙ্গবন্ধুর যখন 72 পার হয়ে গেল, 75 পর্যন্ত ডিভিশন, জাসদ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, আলট্রা লেফটিস্ট, অমুক তমুক ডিভিশন। জিয়াউর রহমান আসলো, সে এক মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, এরশাদের সবাই নানা রকম ডিভিশন। তারপরে তো ডিভিশন আসেই, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, এই সে সবসময় ডিভিশন। একমাত্র 69 থেকে আর্লি 72 পর্যন্ত এই 2.5-3 বছর বাঙালি ঐক্যবদ্ধ ছিল, এবং দ্যাট ওয়াজ লেড বাই বঙ্গবন্ধু শেখ মুজিব। আর কেউ পারে নাই। এখন আমি বলি, তারেক রহমান সাহেব উনি যে ওই লন্ডন থেকে এসে এই যে 300 ফিটে যে বক্তৃতা করলেন, ইট ওয়াজ এ নাইস স্পিচ, অফকোর্স ইট ওয়াজ এ নাইস স্পিচ। এবং উনি পাহাড়ি, সমতল, তারপরে ইভেন প্রতিবন্ধী, হ্যাঁ, এন্টায়ার ক্রস সেকশন অফ পিপুলের একটা ঐক্যবদ্ধ জাতি চাইছিলেন। ডিজায়ার ইজ মানে একেবারে আপ টু দ্য মার্ক। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে, দেখেন, একটা গুণগত পরিবর্তন আনতে গেলে 2টা জিনিস লাগে। এটা এই যে মার্ক্সবাদী রাজনীতি করছি যারা আমরা, এটা শরীফ নিশ্চয়ই আপনি বুঝবেন, জানেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্টিভ কন্ডিশন, আরেকটা হচ্ছে অবজেক্টিভ কন্ডিশন। অবজেক্টিভ কন্ডিশনটা হলো যে মানে সোসাইটিতে গুণগত পরিবর্তনের জন্য শর্তগুলো প্রিভেইল করতেছে কিনা, দ্যাট ইজ আপনার অবজেক্টিভ কন্ডিশন। আর সাবজেক্টিভ কন্ডিশন হচ্ছে প্রিভেইলিং যে সমস্ত কন্ডিশন গুণগত পরিবর্তনের জন্য রেডি হয়ে আছে, সেইটাকে মোবিলাইজ করে, সেটাকে ক্যাপিটালাইজ করে একটা রূপ দেওয়ার জন্য নেতৃত্ব, সেটা হচ্ছে বা সাংগঠনিক দক্ষতা। হ্যাঁ, এইটা হচ্ছে সাবজেক্টিভ। তা আমাদের এইখানে যখন অবজেক্টিভ কন্ডিশন থাকে তখন সাবজেক্টিভ থাকে না, আবার যখন সাবজেক্টিভ থাকে তখন অবজেক্টিভ কন্ডিশন থাকে না। ফলে আমরা পারতেছি না। এবং না, যদি বলি ঘুরে ফিরে কিন্তু একটি ব্যাপার আসে, এই যে ক্রাইসিসটা এটা গ্লোবালি ক্রিয়েট হয়েছে, পাশাপাশি এটা তো বিএনপি সরকার বলি বা প্রধানমন্ত্রী বলি তিনি দাওয়াত করে আনেননি, কিন্তু এর মধ্যেও আমাদের দেশে যে ব্যাপারগুলো ঘটে, যে ক্রাইসিসগুলো তৈরি করা, সাথে আরো বাড়িয়ে দেওয়া, এইটাকে মোকাবেলা করবার জন্য করণীয় কি? আমি আপনাকে শুনবো, তার আগে একটু শরীফুজ্জামান শরীফকে শুনতে চাই যে এই যে আজকে গতকালকে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই আজকে প্রস্তাব করেছে বাস মালিক সমিতি যে তাদের 64% বাস ভাড়া বাড়াতে চায়, লঞ্চ 1.5 গুণ ভাড়া বাড়াতে চায়, অন্যান্য স্বাভাবিকভাবে পণ্য পরিবহন খরচ বাড়বে, অন্যান্য পণ্যের দাম বেড়ে যাবে, সব জায়গায় যে প্রভাবটা পড়বে, এটি আসলে কিভাবে সামাল দেওয়া যাবে? ধন্যবাদ। আমি মাহবুব ভাই একটা চমৎকার কথা বলেছে যে বিএনপি যে সময় ক্ষমতায় এসেছে সময়টা বৈরী, এবং এই সময় অন্য যে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় বসতো তাহলে এই ধরনের পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হতো। হয়তো মাঠের যে অব্যবস্থাপনার চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটি হয়তো কেউ সমাধান করার একটা উদ্যোগ নিত, অথবা কিছুটা হলে সমাধান করতো অথবা করতো না, এর থেকে বেশি খুব একটা হতো না। হয়তো 15 টাকার জায়গায় 13 টাকা বাড়তো, 20 টাকার জায়গায় হয়তো 17 টাকা বাড়তো, এটা। আবার অন্যান্য যে জায়গাগুলোতে কিন্তু যে পরিস্থিতিতে তৈরি হয়েছে, এই পরিস্থিতি আসলে কারো পক্ষে এর থেকে বিকল্প কোনো জায়গাটা ছিল না। এখন আপনি যে ড্যামেজটা কিভাবে কন্ট্রোল করবেন?
এটা আপনি জানতে চাইছেন। প্রথমত বিএনপি একটা রাজনৈতিক দল, তার একটা বিরাট রাজনৈতিক পেরিফেরি আছে। এই জায়গাটা আমার ধারণা যে বিএনপি তার প্রশাসন এবং রাজনৈতিক শক্তি এই দুটোর কখনো কখনো একটা সমন্বয় দরকার হয়। আমরা যে সমস্ত জায়গাগুলোতে দেখছি এই বাড়ির মধ্যে 40,000 লিটার তেল মজুত করে রেখেছে, আমার ধারণা ওই জায়গাটায় যদি একটা রাজনৈতিক তৎপরতা থাকতো, সম্ভবত এদেরকে তো আপনি ভালো মানুষ বলবেন না, এরা তো অপরাধী, তো এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসন যখন দেখে যে রাজনৈতিক তৎপরতাটা আছে, প্রশাসন স্বাভাবিকভাবে কতগুলো মানে প্রপারলি অ্যাক্ট করে। আমি একটু আপনাকে যুক্ত করি যে রাজনৈতিক তৎপরতা আছে, কিন্তু উল্টোভাবে আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এইসব মজুদের সঙ্গে সম্পৃক্ত। এই জায়গাটা আপনি কিভাবে সমাধান করবেন? অর্থ হচ্ছে আপনি আপনার রাজনৈতিক যে দল, হ্যাঁ, সেই দলকে প্রপার মেসেজটা দিতে পারেন নাই যে তোমার সরকার যেহেতু ক্ষমতায়, তোমার দলের সরকার, সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে আমাকে সাপোর্ট করা। কিন্তু আপনি যে ফিলোসফি নিয়ে দল এবং রাষ্ট্র পরিচালনা করছেন, এটা তো একটা রাক্ষসে পুঁজিবাদ। আমাদের এখানে যে পুঁজিবাদটা, এটা একটা রাক্ষসে পুঁজিবাদ, এর কোনো ধর্ম, নীতি, নৈতিকতা কোনো কিছুই নাই। সে দল বেদল কিছুই বোঝে না, সে কেবলমাত্র মুনাফা বোঝে, এবং আপনি সেভাবে তৈরি করেছেন। আপনার এখানে আমরা যে স্যাক্রিফাইসের কথা বলি, স্যাক্রিফাইসটা কই দেখছি? আমার অমুক এই দল করতে গিয়ে জেলে গেছেন, মারা গেছেন, সুতরাং আমাকে এখন এমপি বানাতে হবে, মহিলা এমপি নমিনেশন দিতে হবে। অর্থাৎ ঘরে ঘরে যত নেতা মারা গেছে, স্টার যারা, তাদের প্রত্যেকের পরিবার থেকে একজন করে আসছেন, আমাকে এমপি বানাতে হবে। অর্থাৎ আপনি একজন পলিটিশিয়ানের, আপনার দলের একজন নেতার, তার যে ঋণ শোধ করার মাধ্যমটা হচ্ছে তাকে, তার স্ত্রীকে বা মেয়েকে বা ভাতিজিকে এমপি বানানো। তো এই দাবিটা তো নতুন নয়, কারণ কি এরকম ভাবে তো রিওয়ার্ড করাও হচ্ছে। এটা তো অনৈতিক, এটা তো অনৈতিক, এটা আপনি আপনার দলটাকে বিপদে ফেলছেন। আপনি যেটা বললেন যে নিজস্ব রাজনৈতিক দলের নেতারাই তো এটি করছে, এটা তো একদিনের কথা না, আজকে 1.5 বছর ধরে এটি হচ্ছে। আপনি যে কর্মীকে দেখেছেন নদী ভেলা জড়িয়ে ধরে নদী সাঁতার কেটে বরিশাল বিভাগীয় সমাবেশে এসেছে, হয়তো সেই কর্মী গত 1.5 বছরে এমন কিছু কাজ করেছে, বা ওই নেতা যে তার যে ইমেজটা তৈরি করেছিল সেটি নষ্ট হয়েছে। এখন তারপরেও কি সরকার বসে থাকবে? নিশ্চয়ই না। সরকার যে সমস্ত জায়গাগুলোর থেকে, আমি আবার বলি যে এই জায়গাটায় বিরোধী দলের আসলে ইফেক্টিভ কোনো কিছু করার সুযোগ নেই। সে হয়তো তার ভয়েসটা রেজ করতে পারে, পার্লামেন্টে করতে পারে, পার্লামেন্টের বাইরে করতে পারে, কিন্তু আমাদের এখানে যেটা দেখা গেছে, পার্লামেন্টে পাবলিক ইস্যুতে ভয়েস রেজ করার প্রবণতাটা কম। যারা বিরোধী দলে আছেন তাদের একটা নির্দিষ্ট সাবজেক্ট আছে, জুলাই সনদ, এর বাইরে হাম থেকে শুরু করে বলেন, টিকার থেকে শুরু করে বলেন, অন্যান্য যে জায়গা, মানে লার্জ স্কেলের যে সমস্ত অব্যবস্থাপনাগুলো, এইগুলো বিরোধী দল প্রপারলি অ্যাড্রেস করে না। তারপরেও আমি সরকারি দলের থেকে বিরোধী দলের সমালোচনা যে প্রবণতাটা, আমি সেখান থেকে বেরোতে চাই। আমি যেটা মনে করি যে বিরোধী দল থাকুক না এইভাবে, সরকারি দল দেখাক যে আমি ফিল্ডে আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি কাজগুলো করছি, আর বিরোধী দল আমাকে সহযোগিতা করছে না। কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনকে আপনি প্রপারলি কাজে লাগাতে পারেননি, দুর্নীতি এটা আছে। এই যে আমি যেটা বললাম যে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছিলেন, আপনি ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে তার রেজাল্টটা কি? রেজাল্ট আমি তো দেখতে চাই। আপনি ঘোষণা দিলেন যে এপ্রিল পর্যন্ত আমার কাছে জ্বালানি মজুদ রয়েছে, আপনি বিকালবেলায় বললেন, সন্ধ্যাবেলা আপনি দাম বাড়িয়ে দিলেন। তার অর্থ হলো আপনি পাবলিককে যে মেসেজটা দিচ্ছেন, আমি শুরুতেই বললাম যে বৈরী সময় এটা আপনি স্বীকার করতে পারতেন যে ভাই এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছি, আমাদের এই কারণে এই ধরনের একটা পরিস্থিতিতে বাধ্য হতে হচ্ছে, কিন্তু আপনি সেটি বলছেন। এই ধরনের কথার কারণে পরবর্তীতে জেনুইন কোনো ক্রাইসিসে নেতাদের প্রতি আস্থা মানুষের সংকট তৈরি হয় কিনা, সংকট তৈরি হয় শুনবো। আমরা একটু মাহবুব কামাল আপনার কাছে যেতে চাই। আজকে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন হাম নিয়ে, যেটি শরীফুজ্জামান শরীফও বলছিলেন যে হাম এরই মধ্যে 2 শতাধিক শিশু মারা গিয়েছে। তো এ বিষয়ে প্রধানমন্ত্রী বলছিলেন যে হামের টিকা না দেওয়া বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ। আমি ক্ষমাহীন শব্দটার উপরে জোর দিচ্ছি। যদি ক্ষমাহীন হয়ে থাকে, আওয়ামী লীগ সরকার তো বিচারের প্রক্রিয়ায় আছে, তাদের আরো বিচার করা হবে, কিন্তু
আরেকটি সরকার যারা অন্তর্বর্তী সরকার তাদের ও কি বিচারের আওতায় আনা হবে নাকি তারা ক্ষমার মধ্যে শুধু ক্ষমাহীন? এটা বলতেছি আপনার আগের প্রশ্নটার একটা উত্তর দেই, সেটা শরীফ সেটা টাচ করে নাই। আপনি বলছিলেন না যে ওই রাজনৈতিক নেতারাও তো আছে গ্রাসরুট লেভেলে। দেখেন বাংলাদেশের দুইটা বড় দল দীর্ঘদিন যেটা আমরা দেখছি, আওয়ামী লীগ এবং বিএনপি, গ্রাসরুট লেভেলে হায়ারার্কির কোনো নিয়ন্ত্রণ নাই। আচ্ছা, ঠিক আছে, মাঠ পর্যায়ে যারা করবে কোনো নিয়ন্ত্রণ নাই। একটা আছে না যে হাইকমান্ডের সাথে গ্রাসরুট লেভেলের এমন একটা রিলেশন এস্টাবলিশ করা যে হাইকমান্ড থেকে যে নির্দেশ আসবে সেগুলি ক্যারি আউট হবে, এটা কিন্তু নাই। এইটা আমি একটু বলি, আমি যতটুকুন যোগাযোগ আছে বা তথ্য রাখি, একটি লেয়ার বাই লেয়ার কিন্তু কানেকশন থাকে এবং সরাসরি হাইকমান্ডের সঙ্গে রুট লেভেলে সরাসরি না থাকলেও এর উপরের নেতা, তার উপরের নেতা বা নেতা এই সমস্ত তথ্য পৌঁছায় এবং কমান্ডো মানে এরা নিয়ন্ত্রণ করতে চায় কিনা সেটা হচ্ছে কে নিয়ন্ত্রণ করতে চায়। আমি একটা উদাহরণ দিই। 2018 সালে কেউ যেই বলুক আমি বিশ্বাস করব না যে শেখ হাসিনা চাইছে এবারে 6টা সিট 5টা সিট বিএনপি পাক। শেখ হাসিনা 30, 40টা, 50টা যদি বিএনপি পাইতো মাইন্ড করতো না, কিন্তু এইটা 6টার বেশি যে দেয় নাই, এইটা তো গ্রাসরুট। হ্যাঁ, আমি বলি শেষ করে দেন, কিন্তু গ্রাসরুট না দেওয়ার পরে হাইকমান্ড কি খুব বেশি রাগ করেছে, গ্রাসরুটের প্রতি কোনো অ্যাকশন নিয়েছে? আমি তো ফলে কিন্তু এইটা আমি তো এমনও শুনছি, এটা সত্য মিথ্যে জানি না, হাসিনা নাকি বলছিল যে একটা শূন্য গেল কই, মানে 5টা তো পাইছে না 6টা, মানে 60-70টা 80টা স্ট্র্যাটেজিক্যালিও তো হাসিনার জন্য ভালো হইতো, তাই না? স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু সেটাও তো হয় না, 5টা না 6টা। এটা মানে কি গ্রাসরুট লেভেল চায় নাই, সবাই চাইছে যে আমি জিতবো। আচ্ছা, তারা ওই যে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ টুলিশ ইটি করে ম্যানেজ করে তারা জোর জবরদস্তি জিতছে, তাই না? তো ফলে এই গ্রাসরুট লেভেল তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়। আচ্ছা, হায়ার আর কি বললো না বললো, দেখেন তারেক রহমান লন্ডন থেকে কতবার বলছে না যে চাঁদাবাজির বিরুদ্ধে বলে নাই, বা ইভেন এখানে দেশে 7,000 কর্মীকে তাকে বহিষ্কার করতে হয়েছে। কেন? যখন 100টা কর্মী বহিষ্কার হলো তখনই চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কন্টিনিউ করলো কেন? অর্থাৎ তারেক রহমান কি বলতেছে, তারা এই কান দিয়ে ঢুকাইছে, আরেক দিন বের হয়ে গেছে। আমি পয়েন্টটা বুঝতে পারছি। তো ফলে 7,000 কেন বহিষ্কার করতে হবে, তাই না? তার মানে এটা কোনো ওয়ার্ক করে নাই, তার নির্দেশ, আদেশ, অনুরোধ এগুলি ওয়ার্ক করে নাই, ফলে এই গ্যাপটা রয়ে গেছে। আচ্ছা, এখন আপনি যে হামের কথাটা বললেন না, দেখেন আমি জাপানে ছিলাম এই কিছুদিন আগে, তো আমি জাপান যাওয়ার কয়েকদিন আগে ইউনুস ছিলেন জাপানে, উনি শিশুদের নিয়ে একটা অনুষ্ঠান করছে, সেখানে উনি হাসাহাসি শিশুদের নিয়ে এনজয় করতেছেন, এই করেছিলেন। তো যখন আমি দেশে এসে দেখলাম হামের তখন আমার একটা যে এই ডক্টর ইউনুস জাপানের শিশুদের নিয়ে এত ইয়ে করতেছে, আর আমাদের শিশুরা মরে যাচ্ছে, হামে মরে যাচ্ছে, কি একটা অদ্ভুত টাইপের। আচ্ছা, ওইটা এই হামের আক্রান্ত হয়ে মৃত্যুর এর মধ্যেই এই কয়েকদিন আগে, আচ্ছা এই কয়েকদিন আগে আমি এসেছি তো 4-5 দিন হয়েছে, তার কিছুদিন আগে, মানে ইউনুস সাহেব গেছে বলতে 20-25 দিন আগে। যাই হোক, এখন এইটা আমি একটা টেলিভিশনে পুরো জিনিসটা বুঝাইছি, মানে আমি যেহেতু জানি জিনিসটা, সেটা হলো 5ই আগস্টের 2-3 মাস পরে, 2.5-3 মাস পরে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা, বড় কর্মকর্তা, আমাদের পাটগ্রামের নামটা বলবো না, আমার বাসায় আসছিলেন। তো ওনার কাছে আমি শুনছি, সেটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি নূরজাহানের কাছে গেছে, মানে স্বাস্থ্যবোধের কাছে, ইপিআই নিয়ে, এই যে ভ্যাকসিন ট্যাক্সিন নিয়ে। তো নূরজাহান বেগম জানেনই না যে শিশুদের ভ্যাকসিন কত প্রকারের, এটা বোধহয় 11 না 12 প্রকার, আমি ঠিক এক্স্যাক্টলি 11 বা 12টা হবে, উনি জানেনই না, উনি মনে করেন একটা টিকা। আচ্ছা, ইন্টারেস্টিং। তারপরে এই টিকা হয় কি আমদানি করতে হয় 1 বছরের জন্য, কতগুলি কারণে। একটা হচ্ছে তাতে সাশ্রয় হয়, আর একটা হচ্ছে কি টেকনিক্যাল প্রবলেম আছে যে এইটা 1 বছরের না হলে এইটা আমদানি করা যায় না, মানে ফ্রম আইদার সাইড, মানে যারা রপ্তানি করবে যারা, এইটা 1 বছর এর নিচে রপ্তানি হয়ই না। তো বলতেছে দিদি বলতেছে যে, তো বলতেছে তখন নাকি নূরজাহান বলতেছে কি এত টাকা কে দিবে 1 বছরের জন্য, এটা 3 মাস করেন দেখি কি করা যায় কিনা দেখেন। তো দিদি সাহেব বলছে, ম্যাডাম এটা নিয়মই নাই, আমি কীভাবে করব, নিয়ম থাকলে না হবে। তখন নাকি নূরজাহান বলতেছে, ভাই আমি কিছু বুঝি না, একটা লোক দেখা দিচ্ছে,
তার কি হবে রে, ওই যে ওনার সাথে কথা বলেন। তখন ডিজি বলতেছে পরে, বলে তখনই বুঝে যায় জিনিসটা ঝুলে গেছে, হ্যাঁ ঝুলে গেছে, আর এটা হবে না। দেখেন কি রেসপন্সিবল, মানে ভাবা যায়, হ্যাঁ একটা অভ্যুত্থানের সরকার, হ্যাঁ তারা বলতেছে যে কি পিপলস উইল, স্টুপিডিটির একটা সীমা থাকা উচিত, হ্যাঁ শিশুদের নিয়ে ফাইজলামি, এগুলো অল শুড বি প্রসিকিউটেড, অল শুড বি টেকেন ইনটু টাস্ক। হ্যাঁ ইউনুস কেন তাকে স্পেয়ার করা হচ্ছে আমি 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 বুঝতে পারি না। তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই চুক্তির জন্য, যে চুক্তি এই যে মানে নির্বাচনের 3 দিন আগে করছে, আমি আজকে একটা এই চুক্তি নিয়ে একটা দীর্ঘ মানে শো করে আসছি কালের কণ্ঠে, হ্যাঁ এবং সেটা দেখাইছি আমি যে কি কি দেখেন এই যে এই কি অ্যান্টি পিপুল কাজ করছে তারা, হ্যাঁ এবং কি বলে উদাসীনতা, অবজ্ঞা, মানুষকে মানুষ মনে না করা, এবং ছাত্রদেরকে মানে কি যাদের লেখাপড়ার কথা তাদেরকে রাজনীতি নামায় নিয়ে তার পারপাস সাফ করা। মানে আমি ওই সেদিন একটা অনুষ্ঠানে বলছি যে তিনি করছেন কি মানুষকে 2 ভাগে ভাগ করছেন, হ্যাঁ একটা হচ্ছে ভিলেন আর একটা হচ্ছে ভিলেনকে কমব্যাট করার জন্য টুলস। আচ্ছা আচ্ছা ভিলেন কারা? ভিলেন হইল আওয়ামী দোসর, মুক্তিযুদ্ধ, কালচারাল হেরিটেজ, এগুলো হচ্ছে ভিলেন। আর টুলস কারা? এই জিহাদি, অমুক তমুক, ফান্ডামেন্টালিস্ট, এরা। এইদেরকে দিয়ে উনি এই তার ভিলেনকে মানে নিরাকরণ করতে চাইছে, ভিলেনকে ওয়াইপ আউট করতে চাইছে। এদিকে অর্থনীতির কি হোক, মানুষের কি হোক, হ্যাঁ এগুলি নিয়ে তার কোনো খেয়ালই ছিল না, কোনো খেয়ালই ছিল না। সো এই দায়িত্বহীনতা আমি বলবো এটা রাষ্ট্রদ্রোহিতা পর্যায়ে পড়ে, হ্যাঁ মানে ইন এ সেন্স। সুতরাং এটা একটা হাই ট্রিজন, হি শুড বি প্রসিকিউটেড, আওতায় আনা উচিত। ধন্যবাদ আপনাকে শরীফুজ্জামান শরীফ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। একই প্রশ্ন আপনার কাছে যে 2 সরকারের ক্ষমাহীন যে অপরাধ। ধন্যবাদ। প্রথমত ক্ষমাহীন মানে ক্ষমার অযোগ্য, তাহলে সরকারকে তদন্ত কমিটি করতে হবে। আচ্ছা তদন্ত করতে হবে কোন সরকারের ভূমিকা কতটুকু, এটুকু আমরা জানতে চাই। তবে অবস্থা দৃষ্টি মনে হয় যে এই রেসপন্সিবিলিটি অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর ইউনূস সরকারের, তার অবহেলার কারণে আমাদের কাছে যতটুকু তথ্য, তার সরকার, তার স্বাস্থ্য মন্ত্রণালয় অবহেলার কারণে এটি এটা বললামই তো। তিনি যাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন তিনি অযোগ্য এই মন্ত্রণালয় চালানোর জন্য। সুতরাং এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড যদি আমি বিভিন্ন জায়গায় বলছি, এটি যদি গুলশানের 10টা শিশু মারা যেত, বাংলাদেশ কেঁপে উঠত। যেহেতু এই শিশুগুলো গরিবের সন্তান, সেই কারণে এই শহরটা কাঁপছে না। আপনি চিন্তা করে দেখেন 200-র বেশি শিশু বিনা চিকিৎসায় মারা গেল। আজকে এই সরকার, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকারের কোনো না কোনোভাবে বেনিফিটটা তাদের কাছে এসেছে। তারা যদি মাপও করে দেয়, আজ হোক কাল হোক, ডক্টর ইউনূসকে এইটার জন্য আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, মরণোত্তর বিচার বাংলাদেশে এইটার জন্য তার বিচার হবে। তিনি রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন বাংলাদেশ বিরোধী চুক্তি করে। দ্বিতীয়ত এই শিশুদেরকে হত্যার জন্য মাহবুব ভাই যেটি বললেন যে তিনি জাপান গিয়ে, ওই ছবিটা আমার কাছে আছে, তিনি সহস্যে তাদের সাথে ফুল বিনিময় করছেন। অর্থাৎ নিজ দেশে তিনি শিশুদেরকে এইভাবে মেরে ফেললেন, ব্যবস্থা করলেন। আর জাপানে গিয়ে, অর্থাৎ তিনি এসেছিলেন, তার নিজস্ব একটা এজেন্ডা ছিল। তিনি তার মুখ এবং মুখোশ থাকে না, আমরা বলি, তিনি মুখোশের আড়ালে অনেকগুলো কাজ করেছেন। তার একটা স্পেসিফিক এজেন্ডা ছিল, আমেরিকার পারপাস সার্ভ করার জন্য তিনি এসেছেন, এবং সেই কাজটি তিনি নিষ্ঠার সাথে করেছেন। এবং এটি করতে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের কৃষি, প্রত্যেকটা সেক্টরকে যেভাবে বিপদে ফেলে দিয়ে গেছেন, বাংলাদেশের হয়তো পলিটিক্যাল কারণে কোনো না কোনো ফোর্স তাকে হাততালি দিবে, তাকে অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু কখনো না কখনো ইতিহাস তার যে অপরাধ, এটি কখনো ক্ষমা করবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।